অনেক অপেক্ষার পরে সঞ্জয় দত্ত অভিনীত দ্য ভূতনি মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। সিনেমাটিতে সঞ্জয় দত্ত একজন মডার্ন তান্ত্রিকের অভিনয় করেছে। সিনেমাটা যদি বাংলায় হতো তবে নাম হতো হয়তো বা এক পেতনির ভালোবাসা। আমি অনেকদিন ধরে একটা ব্যাপার খেয়াল করে দেখছি যে তোমরা ভিডিওতে তেমন একটা লাইক দিচ্ছ না। এতে চ্যানেলের রিচ অনেক কমে যাচ্ছে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, প্লিজ একটা লাইক করে দিও। আর কোনো স্পয়লার না দিয়ে একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে দিল্লিতে অবস্থিত সেন্ট ভিনসেন্ট কলেজটা দেখানো হয়। সব কলেজেই কোনো না কোনো একটা প্রথা প্রচলিত থাকে। তো এই কলেজে ভার্জিন ট্রি নামের একটা গাছ আছে। শোনা যায় ভ্যালেন্টাইন ডেতে যদি এই গাছে কারো ছবি লাগায় এবং তাকে যদি আসলেও ভালোবেসে থাকে তাহলে তার সাথে তার প্রেম হয়ে যায়। এখন এই কথাটা যে কতটুকু সত্য সেটা জানা যায়নি। 2003 সালের হোলিকা দহনে আগুন লেগে যায় সেন্ট ভিনসেন্ট কলেজে। এতে ভার্জিন ট্রিটাও অনেক ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো ছাত্রছাত্রীর হতাহতের ঘটনা ঘটে না। কয়েক বছর পরের কথা, শান্তনু নামের একজন ছাত্র বৃষ্টিতে ভিজতে ভিজতে এসে পৌঁছে ভার্জিন ট্রির কাছে। ওর হাতে ছিল একটা পানির বোতল। গত বছরের ভ্যালেন্টাইন ডেতে শান্তনু একটা ছবি লাগিয়েছিল ওই ভার্জিন ট্রিয়ে, কিন্তু কোনো কাজই হয়নি। মেয়েটা অন্য একটা ছেলের সাথে ভেগে গেছে। তখন শান্তনু এই গাছের থেকে তার আসল ভালোবাসা ফিরিয়ে চায়। সাথে অনেক চিল্লাচিল্লি করতে থাকে গাছটার ওপরে। তারপর পরই সেখানে কেমন যেন একটা ছায়া দেখতে পাওয়া যায়। আর আশেপাশের অবস্থা থেকে কারো একটা উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। তারপরে সেই গাছের একটা ঝুলন্ত মূল গলায় দিয়ে খারাপ কাজ করতে যায় শান্তনু। হয় তুই আমার ভালোবাসা ফিরিয়ে দিবি, না হলে আমার জান নিয়ে নিবি। শান্তনু যখন এসব কথা বলছিল তখন গাছের পেছনেই একটা শ্যাডোর মতো কিছু একটা দেখতে পাওয়া যায়। ওই অবয়বটা বাঁচায় শান্তনুকে। ঠিক ওই সময় ভার্জিন ট্রির পাশ দিয়ে যাচ্ছিল শান্তনুর দুই বন্ধু, সাহিল আর নাসির। ওরা দুজনে শান্তনুর চিৎকার শুনে এগিয়ে যায় সেদিকে। তারপর দেখতে পায় মাটিতে লুটিয়ে পড়ে আছে শান্তনু। তারপর সেখান থেকে সোজা নিয়ে আসে ডরমেটরিতে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই শান্তনু একদম উদাস হয়েছিল। তবে পুরো কলেজে যেন খুশির আমেজ। কারণ আজকে ভার্জিন ট্রিকে পূজা করবে সবাই। যার যার আসল ভালোবাসার ছবি টাঙাবে এই গাছটায়। তবে এই কলেজে এমন একটা গ্রুপ আছে যারা এই পূজাটা বন্ধ করার জন্য আন্দোলন করছিল। তাদের ধারণা ভার্জিন ট্রিয়ে থাকা আত্মাটা ভ্যালেন্টাইন ডেতে শুধু সজাগ হয়। আর এতে প্রথমে কেউ কেউ নিজে নিজেই খারাপ কাজ করার চেষ্টা করে। তারপর হোলিকা দাহন আস্তে আস্তে অজানা একটা কারণে মারা যায় ওরা। এখন পর্যন্ত 3বার হয়েছে এই কাজটা। 2004, 2009 এবং 2014-তে রঘু, ভারুণ এবং সিড নামের 3জন ছেলের সাথে ঘটেছিল এই ব্যাপারটা। এই জন্য এই পূজাটা বন্ধ করার জন্য জোর দাবি জানায় সবাই। আর ফ্যাকাল্টির সামনে মানববন্ধনও করে। তবে কোনোভাবেই ভূতে বিশ্বাস করতে চায় না ফ্যাকাল্টি। এই জন্য ছাত্রদের কথা কোনো দামই দেয় না ওরা। অন্যদিকে দেখা যায় অনন্যা নামের একটা মেয়ে দেখা করতে আসে শান্তনুর সাথে। দুজনে খুব ভালো বন্ধু। তবে অনন্যা মনে মনে ভালোবাসতো শান্তনুকে, কিন্তু সেটা ওর বলার সাহস হয় না। এদিকে এবছর ভ্যালেন্টাইন ডে পার্টি চলছিল। অন্যদিকে দেখা যায় একটা ছেলে লাফ দেয় উপর থেকে। এই ব্যাপারটা ঘটে যায় সবাই মনে করে যে ভার্জিন ট্রির আত্মা হয়তোবা ফিরে এসেছে। তবে ছেলেটা কোনো মতে বেঁচে যায়। কিন্তু মানববন্ধন করতে থাকা শিক্ষার্থীরা তো আরো একটা মোটিভ পেয়ে যায়। এতে পুরো কলেজেই হট্টগোল বেঁধে যায়। ভাঙচুর করা হয় কলেজের বিভিন্ন জিনিসপত্র। আর এবার তো পুরো কলেজটাই বন্ধ করার দাবি জানায় সবাই। হাজার হাজার শিক্ষার্থী একত্রিত হয়ে আন্দোলন করতে থাকে। তখন কলেজের ডিন জানায়, যদিও আমি ভূতে বিশ্বাস করি না, তারপরও তোমাদের কথা চিন্তা করে আমি একটা প্রফেশনাল রাখবো। আর এই ব্যাপারটা সমাধান করার জন্য কলেজের কমিটি দ্রুত করে একটা মিটিং ডেকে ফেলে। তখন মিটিং এর মধ্যে এক শিক্ষক বলে যে এটার সমাধান শুধুমাত্র একজনই করতে পারবে। ওর নাম ডক্টর কৃষ্ণা ত্রিপাঠী, আর সবাই ওকে বাবা বলে ডাকে। বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট প্যারাফিজিসিস্ট। আর সে তো ছিল আমাদের এই কলেজেরই ছাত্র। তখন অন্য শিক্ষকটা বলে ওঠে যে এ করবে কাজ, ও তো একটা ভণ্ড। এগুলো শুনে প্রফেসরটা বলে সে যদি সায়েন্টিফিক ভাবে এগুলো সমাধান করে দিতে পারে তাহলে তো আমাদের কোনো সমস্যাই নেই। তারপর পরে প্রথমবারের মতো দেখানো হয় বাবাকে। একটা গ্রামে এসে সে সায়েন্টিফিক ভাবে আত্মা তাড়াচ্ছিল। ওর সাথে ছিল ওর পুরো টিম। সেখানের কাজ শেষ করে বাবা ফিরতে থাকে তার আস্তানায়। ঠিক তখন ওর ফোনে একটা কল আসে। কলটা এসেছিল সেন্ট ভিনসেন্ট কলেজ থেকে। তখন প্রফেসরটা বলে ওঠে যে আমরা তোমাকে এখানে একটা কাজে রাখতে চাইছি, তুমি কি আসতে পারবা? বাবা বলে কোনটা সমস্যায় আছেন, ভূত, আত্মা, ডাইনি, পিশাচ নাকি জম্বি? কিন্তু তেমন কিছুই বলে না প্রফেসরটা। আর ওকে বারবার রিকোয়েস্ট করতে থাকে এখানে আসার জন্য। এসব কিছুতে বাবা রাজি হয়ে যায় সেন্ট ভিনসেন্ট কলেজের আত্মা তাড়ানোর জন্য। অন্যদিকে দেখা যায় রাত্রেবেলাতে তার ডরমেটরিতে শুয়েছিল শান্তনু। হঠাৎ করে ভূতনিকে দেখে ঘুম ভেঙে যায় শান্তনুর। এগুলো নিয়ে সে অনেক চিন্তা ভাবনা করতে শুরু করে। এর পরপর ওরা 3 বন্ধু চলে আসে একটা প্রোগ্রামে। আসলে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে একটা কনসার্টের আয়োজন করা হয়েছিল কলেজে। কনসার্টটা চলতে থাকলে সাহিল সহ আরো বাকি 5জনকে ভূতে আসর করে। ওদের সবারই চোখ একদম উল্টিয়ে যায়। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে ওদের সবাইকে নিয়ে আসা হয় হাসপাতালে। আর হঠাৎ করে কলেজে এত কিছু ঘটে যাওয়াতে ছাত্ররা আবারও নেমে পড়ে আন্দোলনে।
সেখানে এসে ডিন বলতে থাকে যে ওদের সমস্যা তো ফুড পয়জনিং থেকে হতে পারে, আর ওরা এখন সুস্থ হয়ে গেছে। ডরমেটরির খাবারে কোনো রকম কোনো সমস্যা ছিল কিনা এটা আমরা খতিয়ে দেখব। ডিনের মুখে এসব কথা শুনে একটু শান্ত হয় ছাত্রছাত্রীরা। রাত্রেবেলাতেই সাহিলকে দেখার জন্য নাসির আর শান্তনু দুজনে চলে আসে হাসপাতালের কাছাকাছি। ওরা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন আশেপাশে কিছু একটা শব্দ শুনতে পায়। এতে অনেক আতঙ্কিত হয়ে পড়ে। তারপরে কোনো মতে ওরা এসে পৌঁছে সাহিলের কাছে। তখন সে জানে যে আমি ঠিক আছি। দেখা যায় ওখানে থাকা কয়েকজন ভার্জিন ট্রির ভূতকে নিয়ে কথা বলছিল। তাদের মধ্যে একজন বলে ওঠে যে ভূতটা কি ওই গাছেই থাকে। অন্যজন বলে যে না, ভূত তো সে তো যেখানে সেখানেই যেতে পারে, মাটিতেও থাকতে পারে এমনকি উপরেও। এটা শুনেই নাসির উপরের দিকে তাকায় আর সেই ভূতনিকে দেখতে পায়। এতে সে অনেক জোরে চিৎকার দিয়ে ওঠে। ওর চিৎকার শুনে তো সবাই ভয়ে দৌড়াদৌড়ি করে পালাতে শুরু করে। তবে নাসির ছাড়া কেউই দেখতে পায় না সেই ভূতটাকে। তারপর সেখানকার পরিস্থিতি শান্ত হলে ওরা তিনজনই চলে আসে হোস্টেলে এবং ঘুমিয়ে পড়ে। হোস্টেল রুমে এসে যখন ওরা তিনজন ঘুমানোর চেষ্টা করছিল ঠিক তখনই সেখানে চলে আসে বাবা। আচমকাই ওনাকে আসা থেকে এরা সবাই ভয় পেয়ে যায়। এমনিতেই ওরা সবাই আতঙ্কে আছে, আর এর মধ্যে কেউ যদি এভাবে আসে তাহলে তো ভয় পাওয়ারই কথা। তারপর পরই বাবা ওদেরকে নিজের পরিচয় দেয় এবং সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা থেকেই কলেজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কথোপকথন শুরু হয়ে যায়। সবাই বলা বলি করতে থাকে যে ভূতের কাহিনীটা বানোয়াট, এটা মনে হয় কেউ ইচ্ছা করেই শয়তানি করে করেছে। অন্যদিকে দেখা যায় বাবা প্রফেসরদের সাথে কথা বলতে থাকে। তখন সে জানায় যে এগুলো সেই করেছে যেন পুরো কলেজটা শান্ত থাকে এবং ওর কাজ করতে সুবিধা হয়। সাথে বাবা আরো বলে যে দুই রকমের আত্মা থাকতে পারে, একটা সবুজ আত্মা এবং একটা লাল আত্মা। সবুজ আত্মা কখনো মানুষের ক্ষতি করে না, আর লাল আত্মা মানুষের ক্ষতি করে, ওরা ইভিল। কলেজে যদি সবুজ আত্মা থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই, আর যদি লাল আত্মা থাকে তাহলে তো আমি আছি। তারপরে আরও যেন আমি কিছু পুরনো টিভি এবং কিছু ইকুইপমেন্ট লাগিয়েছি যাতে আত্মার সিগন্যালটা ভালোভাবে পাই। রাত্রেবেলাতেই সাহিল ও নাসির হোস্টেলের দিকে যাচ্ছিল। তখনই দেখতে পায় একটা পুরোনো দিনের টিভি। এটা দেখে ওরা ভাবতে থাকে যে কে আবার এখন এই পুরোনো দিনের টিভি এখানে রাখলো। ঠিক তখনই সেখানে বাবা হাজির হয়ে পড়ে। ওনার এমন আচমকাই আসা দেখে আবারও ভয় পেয়ে যায় ওরা দুজনই। তখন বাবা বলে তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানিও। এটা বলেই বাবা ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় শান্তনু একাই হেঁটে হেঁটে আসছিল। ঠিক তখনই ওখানে থাকা লাইটগুলো বন্ধ হতে থাকে, আর কে যেন ওর নাম ধরে ডাকছিল। ঠিক ওই সময় শান্তনু ধাক্কা খায় একটা মেয়ের সাথে। মেয়েটাকে প্রথমবার দেখেই শান্তনুর ভালো লেগে যায়। এত সুন্দরী মেয়ে শান্তনু যেন তার জীবনে আগে কখনো দেখেনি। ওর নাম মহব্বত, আর সে থার্ড ইয়ারে পড়ে। গোটা 1 বছর সে পড়াশোনার বাইরে ছিল, আর 1 বছর পরে আবারও ফিরে এসেছে কলেজে। আসলেই মহব্বতই ছিল আমাদের গল্পের ভূতনি। শুধুমাত্র ওকে শান্তনুই দেখতে পেত, আর কেউই ওকে দেখতে পেত না। এজন্য শান্তনুর কর্মকাণ্ড দেখে সবাই অবাক হতে থাকে, আর বাবাও সন্দেহ করতে থাকে শান্তনুকে দেখে। এদিকে শান্তনু আর অনন্যা খুব ভালো বন্ধু হয়, তারা সবসময় কাছাকাছি থাকতো। কিন্তু এই ব্যাপারটা কোনোভাবে ভালোভাবে নেয় না মহব্বত। আর ঠিক এই কারণে অনন্যাকে বারবার হিপনোটাইজ করে এদিক ওদিক পাঠিয়ে দেয়। শান্তনুর আশেপাশেও ওকে ভিড়তে দেয় না। পরদিন সকালবেলাতেই দেখা যায় অনন্যা চিন্তা করতে থাকে শান্তনুকে নিয়ে, আর ওকে প্রপোজও করতে চায়। আসলে অনন্যা তার হাতে থাকে এই ফুলটা ফোটার অপেক্ষা করছিল। এই ব্যাপারটা যখন মহব্বত খেয়াল করে তখন সে মারার চেষ্টা করে অনন্যাকে। কিন্তু ওই সময় পাশ দিয়ে যাচ্ছিল শান্তনু, সে দেখতে পেয়ে এসে বাঁচিয়ে নেয় অনন্যাকে। তারপর পরই শান্তনু অনন্যাকে জানে আমি মহব্বত নামের একটা মেয়েকে পছন্দ করি, তুমি কি একবার তার সাথে দেখা করতে পারবে? তুমি যদি হাঁ করো তাহলেই শুধুমাত্র আমি ওকে গার্লফ্রেন্ড বানাবো, আর যদি না করো তাহলে বাদ। তখন অনন্যার মনে হাজার কষ্ট থাকা সত্ত্বেও নিজের কষ্টটা লুকিয়ে হাসি মুখে তার সাথে দেখা করতে চায়। এরপর শান্তনু সেখান থেকে চলে গেলে অনেক কান্না করতে থাকে অনন্যা, কারণ সে তো শান্তনুকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। এবং মনে মনে ভাবতে থাকে এবার আর তোমাকে কাউকে হতে দিব না শান্তনু, তুমি শুধু আমার হবে। তবে এই ব্যাপারটা শুনে ফেলে মহব্বত, আর আবারও চলে আসে অনন্যাকে মারার জন্য। আর এবার অনন্যাকে মহব্বত মারতে এসেছিল তার রূপ ধরেই। তারপর পরে গাছের শেকড়গুলো দিয়ে বেঁধে ফেলে অনন্যাকে, আর মারার চেষ্টা করে। ঠিক ওই সময় বাবা স্ট্রং একটা সিগন্যাল পায়, আর সেদিকেই যেতে থাকে। বাবা এসেই দেখে অনন্যার অনেক বাজে অবস্থা করে ফেলেছে মহব্বত। তারপরেও অনেক চেষ্টা করার পরে বাঁচাতে সক্ষম হয় অনন্যাকে, এবং দেখতে পায় সে যে চাকুটা ছুঁড়েছিল সেটার সাথে একটা পাতা আটকে আছে। তারপর সেখান থেকে অনন্যাকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করায়। আর সেই পাতাটা হাতে করে নিয়ে চলে আসে ভার্জিন ট্রির কাছে। কিন্তু ভার্জিন ট্রি গাছের পাতার সাথে মেলে না এই পাতাটা। তখন বাবা একটা গোপন রাস্তা ব্যবহার করে চলে আসে অন্য একটা গাছের কাছে। এই গাছটা দেখতেও ঠিক ভার্জিন ট্রি এর মতোই, কিন্তু পার্থক্য একটাই, এই গাছটা ছিল মৃত। ওই যে 2003 সালে যে আগুনটা ধরেছিল সেই আগুনে পুড়ে গিয়েছিল এই গাছটা। তারপর বাবা যখন পাতাটাকে এই গাছের সাথে মেলায় তখন মিলে যায় পাতা। এটাতে বাবা ভেবে নেয় যে হয়তোবা ভূতটা এই গাছেই থাকে। আর এই গাছের পাশে একটা সিসিটিভি ক্যামেরাও ছিল, সেটার ফুটেজ আনতে বলে দেয় ওর অ্যাসিস্ট্যান্টকে। তারপর পরই বাবা খেয়াল করে দেখে সেই গাছটার নিচে একটা চিরকুট লেখা। কিছুক্ষণের মধ্যে বাবার হাতে চলে আসে সেই সিসিটিভি ফুটেজ।
তখন দেখতে পাই বৃষ্টি ভেজে ওই রাতে শান্তনু ভুল করে ভার্জিন ট্রি পার হয়ে এই গাছটার কাছে চলে এসেছিল আর তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দেওয়ার কথাও বলছিল। আসলে যেই দৃশ্যটা সিনেমার প্রথমেই দেখা গিয়েছিল, যেহেতু শান্তনু ওই গাছের কাছে গিয়ে ভালোবাসা চাইছিল, এই জন্য ওই গাছে থাকা আত্মা মহব্বত হয়ে শান্তনুর কাছে এসেছে ওকে ভালোবাসা দিতে। অন্যদিকে দেখা যায় মহব্বত চলে আসে শান্তনুর সাথে দেখা করার জন্য, আর সে মেয়ে হওয়া সত্ত্বেও সেই প্রপোজ করে দেয় শান্তনুকে, বলে ভালোবাসি। তখন শান্তনু জানে আমার কিছুটা সময় প্রয়োজন। আসলে অল্প কিছুদিন আগে আমার ব্রেকআপ হয়ে গেছে, তো এর জন্য প্রেমের প্রতি আমার একদমই বিশ্বাস নেই, তো আমাকে অল্প কিছুটা সময় দাও প্লিজ। এরপর কেটে যায় কয়েকদিন। হঠাৎ করে শান্তনু বলে ওঠে যে আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা শুধু তোমার শরীরকে না, তোমার আত্মাকেও। শরীরের ভালোবাসা তো টেম্পোরারি, আর আত্মার ভালোবাসা সারা জীবনের। তো আমি শুধু তোমার চেহারা দেখে না, তোমার ভেতরে থাকা সোল দেখে তোমাকে ভালোবেসেছি। শান্তনুর এমন ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে যায় মহব্বত। সত্য ভালোবাসায় মিথ্যার কোনো স্থানই নেই। তখন মহব্বত বলে আসলে তুমি একটা রুহকেই ভালোবেসেছ, কারণ আমি আত্মা, আমি জীবিত নই, আমি মারা গেছি অনেক আগেই। তবে শান্তনু কোনোভাবে বিশ্বাস করে না ওর কথা, সাথে একটা টর্চ লাইট ওর মুখে ধরে মজা করতে শুরু করে। মহব্বত অনেক করে শান্তনুকে বলতে থাকলেও সে কিছুতেই বিশ্বাস করতে চায় না। ঠিক তখনই মহব্বত তার আসল রূপ ধারণ করে। এটা দেখে তো অনেক ভয় পেয়ে যায় শান্তনু, আর ভূত ভূত বলে চিৎকার করে ওঠে। শান্তনু এত জোরে চিৎকার করে ওঠে যে সেটা বাবাও শুনতে পেয়েছিল। শান্তনু অনেক ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকলে ভূতনি তার পিছা নেয় এবং এক পর্যায়ে ওকে ধরেও ফেলে। ঠিক ওই সময় সেখানে চলে আসে বাবা এবং বাঁচিয়ে নেয় শান্তনুকে, আর গাড়িতে করে ওকে নিজের আস্তানায় নিয়ে যেতে থাকে। তার কিছুক্ষণ পরে দেখা যায় সাহিল এবং নাসির চলে আসে। শান্তনুকে কোথাও দেখতে না পেয়ে ওকে ফোন দেয়। তখন শান্তনু ফোনটা ধরে ওদেরকে বারবার বলতে থাকে যে তোমরা হোস্টেলে যেও না, ওখানে কিন্তু ভূত আছে। তবে ওদের আশেপাশেই ছিল ভূত নিয়ে, এতে ফ্রিকোয়েন্সিতে ঝামেলা হয়, আর শান্তনুর কোনো কথাই বুঝতে পারে না ওরা দুজন, আর চলে আসে ওদের রুমের মধ্যে। ঠিক তখনই মহব্বত আক্রমণ করে বসে ওদের দুজনকে, আর জানতে চায় যে শান্তনু কোথায়। প্রথমে তো ওরা কেউই শান্তনু সম্পর্কে বলতে চায় না।